2020 সালে বাংলাদেশে 35টি বিশ্ববিদ্যালয় গবেষণার খাতে একটা টাকাও ব্যয় করেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির তথ্য অনুসারে 2020 সালে বাংলাদেশের 142টি বিশ্ববিদ্যালয় গবেষণা কর্মে মোট 184 কোটি টাকা ব্যয় করেছে। সেই হিসেবে প্রতি ইউনিভার্সিটিতে গড় ব্যয় হয়েছে প্রায় 1,26 লাখ টাকা, যা ইউনিভার্সিটির মোট ব্যয়ের মাত্র 2%। সেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারত 2020 সালে তাদের জিডিপির 4.5% এবং নেপাল তাদের জিডিপির 4.2% গবেষণা খাতে খরচ করেছে। তবে কি এই কারণে বাংলাদেশ প্রযুক্তিতে আজও এত পিছিয়ে? এজন্যই কি ভারত যখন চাঁদে, বাংলাদেশ তখন মাটিতে বসে আকাশের চাঁদ দেখছে? সারা বিশ্বের তুলনায় টেকনোলজির দিক থেকে বাংলাদেশ কেন এত পিছিয়ে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। নাম্বার 1, কতটা পিছিয়ে বাংলাদেশ? গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2022-এ গবেষণার দিক থেকে বাংলাদেশ 132টি দেশের মধ্যে 94তম স্থান নিয়েছে। গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন খাতে 19.58 পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এছাড়াও অনলাইন ম্যাগাজিন সায়েন্টিফিকে বাংলাদেশ জানিয়েছে 2022 সালে বাংলাদেশি গবেষকরা 12,843টি গবেষণাপত্র প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এক্ষেত্রে তৃতীয়, তবে ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে। গবেষণা ডাটাবেস স্কোপাস অনুসারে ভারতের গবেষণা গত বছর 2,62,000 এবং পাকিস্তানের গবেষকরা 40,838টি গবেষণাপত্র প্রকাশ করেছে। নাম্বার 2, মেধার মূল্য কম। আমাদের দেশে আন্তর্জাতিক মানের প্রযুক্তিবিদ তৈরি হয় না বলেই বাংলাদেশ এখনো প্রযুক্তিতে অনেকটাই পিছিয়ে আছে। একদমই যে তৈরি হচ্ছে না বললে ভুল হবে। যে কজন মেধাবী সায়েন্টিস্ট বাংলাদেশে তৈরি হয়েছে তারাও চলে গেছে দেশের বাইরে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের প্রতি ব্যাচের 40 থেকে 50% শিক্ষার্থী বিদেশে চলে যায়। তাদের খুব কম সংখ্যকই দেশে ফিরে আসে। নাসা, গুগল, ইউটিউব, ফেসবুক সহ বহু খ্যাতনামা কোম্পানিগুলোতেও কিন্তু বাংলাদেশিরা কাজ করছে। একবার ভাবুন তো, তারা যদি আজ দেশের কাজে লাগতো তাহলে আমরা কতটা এগিয়ে যেতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে তারা বিদেশে যে সুযোগ সুবিধা পায় তার ধারে কাছেও সুযোগ সুবিধা মেলে না দেশে, তাই দেশ ছেড়ে তারা পাড়ি জমায় বিদেশে। নাম্বার 3, বাঙালি এখন ছুটছে টাকার নেশায়। দুঃখজনক হলেও এটা সত্যি যে বহুকাল থেকেই দেশে একটি অংশ জ্ঞান অর্জনে অর্থ ও সময় ব্যয় করতে কষ্ট করতে চায় না। তাদের জন্য কোনোভাবে টাকা কামাই মুখ্য বিষয়। এজন্য ব্যবসায়ী, দলের স্থানীয় নেতা কিংবা সংসদ সদস্য হওয়ার দিকে মনোযোগী হয়ে ওঠে, যার ফলে দেশে গবেষণা বান্ধব সুষ্ঠু পরিবেশ গড়ে উঠতে দেখা যাচ্ছে না। দেশের অধিকাংশ মানুষই বিজ্ঞানের সব সুবিধা নিচ্ছে, কিন্তু তারা বিজ্ঞান মনস্ক নয়। রাষ্ট্র এবং সমাজের প্রভাবশালীরা জনগণকে অন্ধকারেই রাখতে চায়, আর যারা আসলে ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট তারা দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে, কারণ তারা বুঝে গেছে এদেশে তাদের শিক্ষার মূল্য নেই। আর শিক্ষার এই মূল্য এখন আমরা বিচার করি টাকায়। বাংলাদেশের তুলনায় উন্নত দেশগুলোর গবেষকদের অনেক বেশি বেতন। আমেরিকায় বছরে $15,000 থেকে $30,000 পেয়ে থাকেন একজন পিএইচডি শিক্ষার্থী, যা বাংলাদেশি টাকায় 14 লক্ষ থেকে 30 লক্ষ টাকা। কানাডায় বছরে $20,000 থেকে $60,000 পেয়ে থাকেন একজন পিএইচডি শিক্ষার্থী, যা বাংলাদেশি টাকায় 20 লক্ষ থেকে 60 লক্ষ টাকা। আর বাংলাদেশে মাত্র 1.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পায় রিসার্চ সায়েন্টিস্টরা। এখন অনেকেই চিন্তা করবেন, একই পরিশ্রম করে যেহেতু দেশের বাইরে বেশি টাকা পাওয়া যাচ্ছে, তাহলে দেশে থেকে লাভটা কি? তাই দেশের বাইরে গিয়ে লাভবান হচ্ছে মেধাবী সায়েন্টিস্ট, আর তাদের লেখাপড়া করিয়ে লসের মুখ দেখছে বাংলাদেশ। কিন্তু একসময় সিঙ্গাপুরের আর্থিক ও সামাজিক অবস্থা আমাদের চেয়ে অনেক খারাপ ছিল, কিন্তু আজকে তারা কোথায় চলে গেছে দেখুন। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে শিক্ষা ও বিজ্ঞানের উন্নয়নের ফলে। নাম্বার 4, বাংলাদেশের নারীদের প্রযুক্তিতে অংশগ্রহণ কম। বর্তমানে দেশে প্রায় 30% নারী শিক্ষার্থী ইউনিভার্সিটি পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করছে। তবে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নারীরা কর্মক্ষেত্রে আশানুরূপ সাফল্য লাভ করতে পারছে না। সরকারি হিসাব মতে কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তিতে প্রায় 15% নারী কাজ করছেন। তাদের মধ্যে অধিকাংশই প্রাথমিক বা মধ্যম পর্যায়ে কাজ করেন। নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অবস্থান শতকরা 1%-এর নিচে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক অর্থাৎ BDOSN এর একটি জরিপে দেখা গেছে তথ্য প্রযুক্তিতে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থীদের মধ্যে মাত্র 1% নারী শিক্ষার্থী ভবিষ্যতে কম্পিউটার প্রোগ্রামিং কে পেশা হিসেবে নিতে আগ্রহী। GSM এর লন্ডন কর্তৃক প্রকাশিত দ্য মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2020 অনুযায়ী বাংলাদেশে 86% পুরুষের মুঠোফোন আছে। অন্যদিকে স্মার্টফোন ব্যবহারকারী নারীর সংখ্যা 61%, মানে এক্ষেত্রে নারী ও পুরুষের বৈষম্য 29%। বাংলাদেশের নারীরা ও তাদের পারিপার্শ্বিক পরিবেশ ও পরিবার কোনো এক অজানা কারণে এখনো নারীদেরকে রেখেছে প্রযুক্তি থেকে অনেক দূরে।
দূরে, যা উন্নত দেশগুলোতে দেখা যায় না। তাই আমরা আরো বেশি পিছিয়ে পড়েছি। আমাদের দেশের গবেষণায় কেবল পুরুষদের নয়, নারীদের অংশগ্রহণও অত্যন্ত জরুরি। বড় বড় নারী বিজ্ঞানীর সফলতা তুলে ধরে নারীদের গবেষণায় অনুপ্রাণিত করতে হবে। ম্যারি কুরির নাম আমরা সবাই জানি। তিনি একমাত্র বিজ্ঞানী যিনি রসায়ন ও পদার্থবিজ্ঞানে দুবার নোবেল প্রাইজ পেয়েছেন, আর তিনি নিঃসন্দেহে একজন নারী বিজ্ঞানী ছিলেন। নাম্বার 5, পাশের দেশ ভারত যখন চাঁদে, বাংলাদেশ তখন কোথায়? স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। কিন্তু এখনো টেকনোলজিতে তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। তাই বাংলাদেশের সাথে আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ার আসলে তুলনাই হয় না। তবে পাশের দেশ ভারতের সাথে তো তুলনা করা যেতেই পারে। 2019 সালের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায় যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, নিয়ন্ত্রক কার্যক্রম আর ব্যবসার পরিবেশ নিয়ে গঠিত প্রাতিষ্ঠানিক সাব ক্যাটাগরিতে পয়েন্ট পেয়েছে 45.5 পয়েন্ট। সেক্ষেত্রে ভারত পেয়েছে 59.5 পয়েন্ট। মানব সম্পদ এবং গবেষণায় বাংলাদেশের পয়েন্ট 8.8, অথচ ভারতের পয়েন্ট 33.5। অবকাঠামো খাতে বাংলাদেশ পেয়েছে 40 পয়েন্ট আর ভারতের অর্জন 43 পয়েন্ট। বাজার মানে ভারতের পয়েন্ট 56.3 আর বাংলাদেশের পয়েন্ট 41.1। জ্ঞান ও প্রযুক্তি দক্ষতায় ভারতের পয়েন্ট যেখানে 33.5, সেখানে বাংলাদেশের পয়েন্ট মাত্র 16.1। সৃষ্টিশীল দক্ষতায় বাংলাদেশের পয়েন্ট 15, অথচ ভারতের পয়েন্ট 23.5। 2023 সালে এসে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় চতুর্থ দেশ হিসেবে যুক্ত হলো ভারত। ভারতের এই মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম ইসরো, তেমনি বাংলাদেশি মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম স্পারসো। স্পারসো স্থাপিত হওয়ার পর 2018 সালের 12 মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। তাও আবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশযান ও রকেট প্রস্তুতকারক এবং উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। বাংলাদেশের জাতীয় মহাকাশ সংস্থা হলেও স্পারসো স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে যুক্ত ছিল না। বিজ্ঞান ও গবেষণায় গত 70 বছরে যথেষ্ট বিনিয়োগ করেছে ভারত। পারমাণবিক ক্ষমতাধর হয়ে উঠেছে, বিনিয়োগ করেছে মহাকাশ গবেষণায়। এত বছরের বিনিয়োগ ও পরিশ্রম সব এক বিন্দুতে মিলে এসেছে এই অভিযানে। কিন্তু গত কয়েক দশকেও বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে তেমন কোনো উন্নয়ন দেখাই যায়নি। যা চোখে পড়ে সেটি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে বিজ্ঞান মেলা। আসলে কথা হচ্ছে বাংলাদেশীয় মেধাবী আছে, কিন্তু মেধা প্রকাশ করার কোনো স্কোপ নেই বললেই চলে। তাই হয়তো বাংলাদেশিরা ছাদে বসে চাঁদ দেখছে আর আমাদের পাশের দেশ ভারত চাঁদে চলে গেছে। নাম্বার 6, জাপান কেন এত এগিয়ে? যে দেশ প্রযুক্তিতে যত এগিয়ে এবং যত দক্ষ জনশক্তির অধিকারী, সেই দেশের অর্থনীতি ততই সমৃদ্ধ। প্রসঙ্গত যদি জাপানের কথা ধরা হয় তবে বলতে হয় দেশটি একদিনেই প্রযুক্তিতে এত বিকশিত হয়ে ওঠেনি। এর জন্য তাদের দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে। সেই 1958 সাল থেকে জাপানের নিম্ন মাধ্যমিক স্তরে প্রযুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছিল। পরবর্তী সময় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বৃত্তিমূলক প্রযুক্তি শিক্ষাকে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়। নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রযুক্তি শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের বাস্তব অভিজ্ঞতা লাভের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে হাতে কলমে শেখানো, যাতে ছাত্ররা তাদের সেই জ্ঞান দ্বারা আধুনিক যন্ত্র তৈরি এবং চালনা করতে পারে। শুধু তাই নয়, অভিজ্ঞ শিক্ষক গড়তে 3 বছর মেয়াদী প্রযুক্তি শিক্ষা দিতে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হয়। কারণ ছাত্রদের প্রযুক্তি ধারায় শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম কেমন হওয়া উচিত তা জানতে পাঠ্যক্রম বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে পাঠানো হয়। জাপানে 1980 সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা কোর্সের প্রচলন করা হয়। শুধু বইপত্রের জ্ঞান দিয়েই তাদের শিক্ষা দেওয়া হয় না, বরং হাতে কলমে কাজের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা নিজেরাই যন্ত্র তৈরি থেকে শুরু করে চালনা এবং নানা সমস্যা সমাধানে কাজ করতে পারে। জাপান এই ধরনের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তিতে এত উন্নতি করতে সক্ষম হয়েছে, যা জাপান সেই 90 শতকে করে এসেছে সেটি আজ অব্দি বাংলাদেশ করা শুরুই করেনি। আর এভাবেই উন্নত দেশগুলোর চাইতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। নাম্বার 7, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় এত পিছিয়ে কেন? গবেষণার জন্য যেমন মেধার প্রয়োজন তেমনি টাকারও প্রয়োজন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির তথ্যানুসারে 2020 সালে দেশটির 142টি ইউনিভার্সিটি গবেষণা কর্মে মোট 184 কোটি টাকা ব্যয় করেছে। সেই হিসেবে প্রতিটি ইউনিভার্সিটি গড়ে প্রায় ব্যয় করেছে 1,26 কোটি টাকা, যে ইউনিভার্সিটির মোট ব্যয়ের মাত্র 2%। 2022 থেকে 2023 সেশনে ইউজিসি গবেষণায় নিয়োজিত প্রত্যেক শিক্ষককে 1 লাখ টাকা করে বরাদ্দ করেছে। 51টি পাবলিক ইউনিভার্সিটিতে গবেষণার জন্য সংস্থাটির বরাদ্দ 150 কোটি টাকা। যদিও এই বাজেট গুণগত গবেষণার জন্য মোটেও
যথেষ্ট নয়। তার উপর আপনারা জেনে অবাক হবেন, আমাদের দেশে ইউনিভার্সিটিগুলো গবেষণার জন্য এই সামান্য বাজেটও ফুরাতে পারে না। টিভিএস নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ব্যয় ছিল 787 কোটি টাকা। এর মধ্যে 6,61,00,000 টাকা ব্যয় হয়েছে গবেষণা খাতে, যা মোট ব্যয়ের 0.83%। আর 2019 সালে ইউনিভার্সিটির মোট ব্যয় 700 কোটি থেকে গবেষণায় 5,20,00,000 টাকা খরচ করেছিল। অন্যদিকে 2020 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ব্যয় হয়েছিল 253 কোটি টাকা। এর মধ্যে গবেষণায় ব্যয় হয়েছে মাত্র 3 কোটি টাকা। বিশ্বব্যাংকের তথ্যানুসারে 2021 সালে দক্ষিণ আফ্রিকার শিক্ষা খাতে জিডিপির 6.6%, কেনিয়া 4.4% এবং 2020 সালে মরক্কো 6.8%, জাম্বিয়া 3.7% ও ফিলিপিন্স 3.7% ব্যয় করেছে। এছাড়াও বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত 2020 সালে জিডিপির 4.5% এবং নেপাল 4.2% ব্যয় করেছে। 2021 সালে ভুটান জিডিপির 7% ও পাকিস্তান 2.4% বরাদ্দ দিয়েছিল এই গবেষণা খাতে। অন্যদিকে চলতি অর্থ বছরে এ খাতে বাংলাদেশ মোট জিডিপির মাত্র 1.83% বরাদ্দ দিয়েছে। তবে 2021 ও 2022 অর্থ বছরে এর হার ছিল যথাক্রমে 2.09 ও 2.08%। উন্নত দেশের ইউনিভার্সিটিগুলো গবেষণায় জিডিপির মিনিমাম প্রায় 5% বরাদ্দ করে গবেষণা খাতে, আর এদিকে আমাদের দেশে জিডিপির 3%ও গবেষণার খাতে বরাদ্দ নেই। তার উপর যতটুকু বরাদ্দ আছে ততটুকু খরচও নেই। কখনো বরাদ্দ গবেষণার হাত থেকে খরচ হচ্ছে 0.83%, আবার কখনো তার একটু বেশি। তাহলে গবেষণা খাতে বরাদ্দই বাড়িয়ে বা করবে কি সরকার? বিস্ময়কর হলো 2020 সালে দেশে 35টি বিশ্ববিদ্যালয় গবেষণায় 1 টাকাও ব্যয় করেনি। 44টি ইউনিভার্সিটি 10 লাখ টাকার মতো ব্যয় করেছে। আবার যেসব বিশ্ববিদ্যালয় গবেষণা করে সেগুলোর প্রকাশনাও মেলে না। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মতে বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের অন্তত 25% ও জিডিপির 6% শিক্ষা ও গবেষণায় ব্যয় করা উচিত, যেটা কিনা বাংলাদেশ করছে না। নাম্বার 8, তবে কি আমরা পিছিয়েই থাকবো? কিছুই কি করার নেই? বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান বিবিসি বাংলাকে একটি ইন্টারভিউতে বলেছিলেন, আমাদের প্রযুক্তি দিক থেকে পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার সময় বাচ্চাদের প্রশ্ন করতে শেখানো হয় না, বরং তাদের মুখস্থ করার শিক্ষা দেওয়া হয়। ফলে ছোটবেলা থেকে নতুন কিছু না করার, কোনো কিছু নতুন জানতে না চাওয়ার অভ্যেস তৈরি হয়ে যায় বাচ্চাদের মধ্যে। পরবর্তীতেও এই প্রবণতা থেকেই যায়, তাই উদ্ভাবনী ক্ষমতা তৈরিই হয় না। কিন্তু বাংলাদেশ এখন মুখস্থ থেকে নতুন কারিকুলামের মাধ্যমে যেই না বেরিয়ে আসার চেষ্টা করছে, তখনই দেশের কিছু জনগণ এটা নিয়ে করছে নানা আন্দোলন। আমরা চাই দেশ এগিয়ে যাক, কিন্তু যখন দেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেটা আমরা মেনে নিতে পারি না। আমাদের যেমন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তেমনি প্রযুক্তিগত দিক থেকে দেশকে এগিয়ে নিতে সরকারকে দেশের গবেষক তৈরির পরিবেশ সৃষ্টি করতে হবে। হরহামেশাই নতুন নতুন ইউনিভার্সিটি অনুমোদন না দিয়ে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর কাঠামোগত উন্নয়ন ও গবেষণা উপযোগী করা দরকার। এভাবে বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে থাকলে শিক্ষার ক্ষতি হবে। এতে শিক্ষার্থীরাও দেশীয় প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে বিদেশে চলে যাবে। দেশে ফিরে আসারও আর উপায়ন্তর দেখবে না। এজন্য দরকার সুস্পষ্ট ও দূরদর্শী পরিকল্পনা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের সাথে এই গুরুত্বপূর্ণ মেসেজটি শেয়ার করে দিন। আর আপনি যদি একজন বাংলাদেশী হয়ে থাকেন তবে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখবেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।